Ene. Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Civil Engineering AWAS Introduction to Civil Engineering. আমরা যখন কোনো বিশাল আধুনিক বিল্ডিংয়ের দিকে তাকাই তখন ঠিক কি দেখি? কাঁচ, স্টিল আর কংক্রিটের এক অসাধারণ স্থাপত্য, তাই না? কিন্তু এই যে দৃশ্যমান কাঠামো, এর পেছনে কিন্তু লুকিয়ে আছে একটা গোটা অদৃশ্য জগৎ, একটা জটিল পরিকাঠামো যা শুধু ইট সিমেন্ট দিয়ে তৈরি নয়, বরং নিয়ম, প্রতিশ্রুতি আর কর্তব্যের এক শক্তিশালী জাল দিয়ে গড়া। আচ্ছা, ভাবুন তো একবার, দ্য হরাইজন টাওয়ার বলে একটা বিশাল স্কাইস্ক্র্যাপার বানানো হবে। এর জন্য কি শুধু দেশের সেরা ইঞ্জিনিয়ার আর সবচেয়ে ভালো মেটেরিয়াল হলেই চলবে, নাকি এর পিছনে আরও এমন কিছু আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না? চলুন আজ আমরা সেই অদৃশ্য কাঠামোর প্রত্যেকটা স্তর খুলে দেখি। আসলে প্রত্যেকটা বড় কনস্ট্রাকশন প্রজেক্টের আসল ভিত্তিই হল এই অদৃশ্য পরিকাঠামোটা। এটা বলতে পারেন একটা আইনি আর নৈতিক ব্লুপ্রিন্ট, যা পুরো প্রজেক্টটাকে এক সুতোয় বেঁধে রাখে। এই কাঠামোটা যদি না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে বড় টাওয়ারও কিন্তু নিছক একটা স্বপ্নের স্তূপ হয়েই থেকে যাবে। তো আমাদের হরাইজন টাওয়ার প্রজেক্টের জীবনচক্রের একদম প্রথম ধাপে যাওয়া যাক। যে কোনো কিছু বানানোর আগে যে ইউনিক আইডিয়াটা রয়েছে সেটাকে তো বাঁচাতে হবে, তাই না? ভাবুন তো, একজন আর্কিটেক্টের সেরা ডিজাইনটা যদি যে কেউ নকল করে ফেলে, অথবা একজন ইঞ্জিনিয়ারের দারুণ একটা নতুন আইডিয়া। ঠিক এইখানেই কাজে আসে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বৌদ্ধিক সম্পত্তি। এটা হলো একটা আইনি বর্ম, যা একজন স্রষ্টার মৌলিক কাজকে নকল হওয়ার হাত থেকে বাঁচায়। এই সুরক্ষাটা মূলত দুইভাবে কাজ করে। ধরুন, হরাইজন টাওয়ারের জন্য একটা বিশেষ ধরনের এনার্জি সেভিং কংক্রিট মিক্সচার বানানো হলো। এই যে নতুন প্রসেস বা পদ্ধতি, এটাকে প্রোটেক্ট করার জন্য নিতে হবে পেটেন্ট। আর টাওয়ারের যে অসাধারণ সুন্দর ডিজাইনটা, মানে তার যে শৈল্পিক রূপ, সেটাকে রক্ষা করবে কপিরাইট। সোজা কথায়, একটা রক্ষা করে তৈরির পদ্ধতিকে, আর অন্যটা রক্ষা করে তার বাহ্যিক সৌন্দর্যকে। তাহলে প্রশ্নটা হলো, একটা নির্মাণের উদ্ভাবন এবং তার নকশা, দুটোকে সুরক্ষিত রাখার পদ্ধতি কি একই? আইডিয়া তো সুরক্ষিত হলো, এবার সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা আইনি কাঠামো তৈরি করার পালা। চলুন দেখি কিভাবে চুক্তি বা কন্ট্রাক্টের মাধ্যমে এই কাজটা করা হয়। একটা চুক্তি মানে হলো আসলে প্রতিশ্রুতির একটা লিখিত দলিল। কে কি করবে, কখন করবে, আর তার বদলে কি পাবে, সবকিছু এখানে একেবারে জলের মতো পরিষ্কার করে লেখা থাকে। এটাই পুরো প্রজেক্টের সেই আইনি ব্লুপ্রিন্ট, যার উপর ভরসা করে ডেভেলপার, কন্ট্রাক্টর আর ক্লায়েন্ট সবাই কাজ করে। আচ্ছা, কিভাবে একটা সাধারণ সম্মতি একটা শক্তিশালী চুক্তিতে পরিণত হয়? এর জন্য কয়েকটা মূল জিনিস লাগে। যেমন, একজন প্রস্তাব দেবে, অন্যজন সেটা গ্রহণ করবে। এরপর আসবে কনসিডারেশন, যার সহজ মানে হল দুজনে কিছু আদান প্রদান করছে। যেমন কন্ট্রাক্টর বিল্ডিং বানাচ্ছে আর ক্লায়েন্ট তার বদলে টাকা দিচ্ছে। আর হ্যাঁ, দুজনেরই উদ্দেশ্য থাকতে হবে যে তারা একটা আইনগত সম্পর্কে জড়াচ্ছে। তাহলে কি বলা যায় যে একটি সফল চুক্তি মানেই হল প্রতিশ্রুতির সুস্পষ্ট আদান প্রদান? চুক্তিতে হয়ে গেল, এখন নির্মাণ কাজ শুরু হবে। কিন্তু তার মানে এই নয় যে যেমন খুশি তেমনভাবে কাজ করা যাবে। প্রত্যেকটা স্টেপকে কিছু কঠোর নিয়মকানুন মেনে চলতে হয়, যেগুলোকে আমরা বলি বিল্ডিং কোড। যেমন ধরুন, ন্যাশনাল বিল্ডিং কোড বা এনবিসি অনুযায়ী কোনো বেসমেন্ট বা পার্কিং লটে আগুন লাগলে ধোঁয়া বের করার জন্য যে সিস্টেম থাকে, তাকে প্রতি ঘণ্টায় অন্তত 12 বার ওই জায়গার পুরো বাতাসটা বদলে ফেলতে হবে। শুনতে হয়তো একটা সাধারণ সংখ্যা মনে হচ্ছে, কিন্তু এই ছোট্ট সংখ্যাটাই জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য করে দিতে পারে। তাহলে কি বিল্ডিং কোড শুধু নিয়ম নয়, বরং জীবনের সুরক্ষা কবচ? আবার দেখুন, এনার্জি বাঁচানোর কথাও ভাবা হয়। এনার্জি কনজারভেশন বিল্ডিং কোড বা ইসিবিসি অনুযায়ী জানালার কাচের সোলার হিট গেইন কোএফিশিয়েন্ট বা এসএইচজিসি একটা নির্দিষ্ট লেভেলের কম হতে হবে। এর মানে হল কাচটা বাইরের অতিরিক্ত গরমকে ভেতরে আসতে দেবে না, ফলে এসি কম চলবে, শক্তি বাঁচবে। তার মানে সঠিক কাঁচ ব্যবহার করে আমরা শুধু আরামে বাড়াচ্ছি না, বিদ্যুৎ বিলও কমাচ্ছি। দারুণ না ব্যাপারটা? শুধু তাই নয়, বাড়ি কিনছেন যারা, তাদের আর্থিক সুরক্ষার জন্য নিয়ম আছে। রিয়েল এস্টেট অ্যাক্ট বা রেরা অনুযায়ী ডেভেলপারকে ক্রেতাদের কাছ থেকে নেওয়া টাকার 70% একটা আলাদা এসক্রো অ্যাকাউন্টে রাখতে হবে। এটা অনেকটা একটা লকড বক্সের মতো, যা নিশ্চিত করে যে আপনার স্বপ্নের বাড়ির জন্য দেওয়া টাকা অন্য কোনো প্রজেক্টে খরচ হয়ে যাচ্ছে না। এটা ক্রেতাদের জন্য একটা অসাধারণ সুরক্ষা। তাহলে এই নিয়মটি কি ক্রেতা এবং ডেভেলপারের মধ্যে বিশ্বাসের সেতু তৈরি করে না? আইন আর কোড তো বানানো আছে, কিন্তু সেগুলোকে বাস্তবে প্রয়োগ করেন তো মানুষ, আপনাদের মতো ইঞ্জিনিয়াররা। আর এখানেই নিয়মের ঊর্ধ্বে চলে আসে নৈতিকতা আর দায়িত্ববোধের প্রশ্ন। একবার ভাবুন তো, আপনার বস আপনাকে এমন একটা ডিজাইনের ভুলকে চেপে যেতে বলছে,
যেটা করলে হয়তো কোম্পানির খরচ বাঁচবে কিন্তু মানুষের জীবনের ঝুঁকি বাড়বে। ঠিক যেমনটা চ্যালেঞ্জার স্পেস শাটল দুর্ঘটনার সময় হয়েছিল। সেই মুহূর্তে একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনার আসল দায়িত্বটা কী হবে? কোম্পানির লাভ নাকি মানুষের জীবন? এর উত্তর একটাই, এবং সেটা খুব সোজা। একজন ইঞ্জিনিয়ারের প্রথম এবং প্রধান কর্তব্য হল সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাস্থ্য এবং কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। কোনো চাপ, কোনো লোভ এই কর্তব্যের থেকে বড় হতে পারে না। বিল্ডিং ভেঙে পড়তে পারে, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এই কর্তব্যটা চিরস্থায়ী। কিন্তু এত নিয়মকানুন আর সততা মেনে চলার পরেও বড় প্রজেক্টে মতের অমিল বা সমস্যা তো হতেই পারে। তখন কি হবে? তার জন্যও কিন্তু নির্দিষ্ট রাস্তা আছে। ধরুন একজন ঠিকাদার আর মালিকের মধ্যে পেমেন্ট নিয়ে ঝামেলা হলো। তারা মূলত দুটো উপায়ে এর সমাধান করতে পারে। এক, আরবিট্রেশন বা সালিসি। এখানে একজন তৃতীয় পক্ষ, অনেকটা বিচারকের মতো, দুজনের কথা শুনে একটা আইনত বাধ্যতামূলক রায় দেন। আর দুই, মিডিয়েশন বা মধ্যস্থতা। এখানে মধ্যস্থতাকারী কোনো রায় দেন না, বরং একজন অভিজ্ঞ বন্ধুর মতো দুজনকে একসাথে বসিয়ে আলোচনা করে একটা সমাধানে পৌঁছাতে সাহায্য করেন। তাহলে কি বলা যায়, একটি হলো সিদ্ধান্ত আরোপ করা আর অন্যটি হলো সমাধানে পৌঁছানো? কিন্তু এই পুরো পরিকাঠামোর ওপরে আরও একটা স্তর আছে, সেটা হলো স্বচ্ছতা। কারণ দিনের শেষে এই বড় বড় প্রজেক্টগুলো তো সমাজের জন্যই তৈরি হয়, তাই সমাজের অধিকার আছে সে সম্পর্কে সবকিছু জানার। আর এই জানার অধিকারকে বাস্তবে পরিণত করার সবচেয়ে বড় অস্ত্র হল তথ্যের অধিকার আইন বা আরটিআই। এই যে স্লাইডে দেখানো সহজ স্টেপগুলো, এগুলো ফলো করে যে কোনো সাধারণ মানুষও জানতে চাইতে পারেন আমাদের শহরের নতুন ফ্লাইওভারটা বানাতে কত খরচ হয়েছে, বা এই বিল্ডিংটা কি সব সেফটি রুলস মেনে তৈরি করা হয়েছে। এটা গণতন্ত্রের এক অসাধারণ শক্তি। তাহলে পরের বার যখন আপনি কোনো বিশাল স্থাপত্যের দিকে তাকাবেন, তখন শুধু ইট আর ইস্পাত দেখবেন না, তার বদলে দেখার চেষ্টা করবেন সেই অগণিত প্রতিশ্রুতি, নিয়ম আর নৈতিক সিদ্ধান্তের অদৃশ্য জালটাকে, যা একটা স্বপ্নকে সত্যি করে তুলেছে। আমরা কি শুধু কংক্রিটের জঙ্গল দেখছি, নাকি মানুষের সহযোগিতার এক মহাকাব্য? একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে এই অদৃশ্য পরিকাঠামোকে বোঝাটা কিন্তু খুবই জরুরি, কারণ ভবিষ্যতের বিল্ডিং শুধু কংক্রিট বা স্টিল দিয়ে নয়, বরং ডেটা, সাস্টেনেবল মেটেরিয়াল আর স্মার্ট টেকনোলজি দিয়ে তৈরি হবে। এই নিয়ম আর নৈতিকতার ভিত্তি যদি শক্ত থাকে, তাহলেই আপনারা আগামী দিনে নিরাপদ এবং যুগান্তকারী নির্মাণ তৈরি করতে পারবেন। শেখাটা এখানেই শেষ নয়, এটা তো সবে শুরু।